প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগে ন্যারেশন নিয়ে একটি ক্লাস করেছি। আজকে আমরা ন্যারেশন নিয়ে, এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এর আগে যে ন্যারেশনটি ক্লাস করেছি সেখানে আমরা শিখেছিলাম সেন্টেন্স ন্যারেশনগুলো। আজকে আমরা শিখব ন্যারেশনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো, কীভাবে আমরা এই ডাইরেক্ট থেকে এটা চেঞ্জ করার সময় এগুলো কী রূপ ধারণ করে, কিভাবে পরিবর্তিত হয়, সেগুলো আমরা শিখব। লেটস মুভ অন। প্রথমে আমাদের এখানে আছে দিস। আমরা সচরাচর জানি যে দিস থাকলে দ্যাট হয়। আসলে বিষয়টা সবসময় একই রকম নয়। খেয়াল রাখবে, আমি একটা স্ট্রাকচার লিখেছি এখানে, দেখা যাচ্ছে দিস প্লাস টাইম সমান সমান দ্যাট, এবং দিস প্লাস নাউন সমান দি। এখানে আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি এরকম, যখন আমরা ডাইরেক্ট ন্যারেশনে দিস দেখব এবং দিসের পরে যদি কোনো টাইম থাকে, যেমন মর্নিং, ইভিনিং, নাইট, ডে, এরকম অনেক বিভিন্ন সময়ের থাকবে, সময়বাচক শব্দ থাকবে, তখন সেই দিস হয়ে যাবে দ্যাট। কিন্তু দিস এর পরে যদি আমরা দেখি যে নাউন আছে, তাহলে সেটা হয়ে যাবে দি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। এখানে আমি আসলে পুরো বাক্যটা লিখে নিই, ধরে নিচ্ছি এটা হচ্ছে বাটন কমার ভিতরে। সে আমি বললাম যে করিম সেড টু রহিম আই এম গোইং টু ঢাকা দিস ইভিনিং। তাহলে আমার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে করিম told রহিম দ্যাট হি ওয়াজ গোইং টু ঢাকা দ্যাট ইভিনিং। আমি আবার বলছি, এই দিস কি হয়ে যাচ্ছে? দ্যাট হয়ে যাচ্ছে, বিকজ হিয়ার দিস প্লাস টাইম সমান সমান দ্যাট। আমি আরেকটা উদাহরণ লিখছি। সে, আমি দ্যাট লিখি, মাদার said to her son, conversation, I bought this shirt for you. I bought this shirt for you. তাহলে আমার কি দাঁড়াচ্ছে? Mother told her son that, আইটা হয়ে যাচ্ছে সে। এটা আমরা জানি, এটা আমরা আগে আলোচনা করেছি। আমরা শুধু এখন দিসটাকে ফোকাস করব। I had bought the shirt for you. তাহলে আমরা কি দেখলাম? এখানে দিস হয়ে যাচ্ছে দ্যাট, আর এখানে দিস হচ্ছে দি। কারণ আমরা কি দেখতে পাচ্ছি? দিস প্লাস শার্ট। শার্ট হচ্ছে একটা কমন নাউন, তো দিস প্লাস শার্ট মানে দিস প্লাস টাইম, তাহলে সেটা হয়ে যাচ্ছে দি। আর দিস প্লাস টাইম সেটা হয়ে যাচ্ছে দ্যাট। তাহলে আমরা পরবর্তী দেখাবো। আমরা পরবর্তী নিয়মে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা কথা লেখা আছে যে sometimes reporting verb turns into hoped, assured, believed, expected, regretted, thought, etc. এখানে আমরা সবসময় যেটা জানি যে said to, এরা হয় told হবে, না হলে said to নিজে থেকে যাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মিনিং সেটা হয়ে যায় অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, এটসেট্রা। কিন্তু আমরা কখনো এরকম দেখি যে হোপ, তারপরে হোপ, অ্যাসিওর, বিলিভড, এক্সপেক্টেড, রিগ্রেটেড, থট, এগুলো কীভাবে হয়? খেয়াল রাখবে, যখন আমি যেমন একটা উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণ লিখেছি, আমি দুটো অ্যান্সার সব বুঝিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে দ্য টিচার সেড আই হোপ ইউ উইল গেট ফার্স্ট প্রাইজ। এই বাক্যটার মধ্যে আমরা যখন একটা ইনডাইরেক্ট ট্রান্সলেশন করব, এই যে এখানে রিপোর্ট স্পিচের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা যদিও উইদাউট এনি কনজাংশন কমপ্লেক্সে আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোপ, আই হোপ। এখন আমরা যদি এভাবে করি, দ্য টিচার সেড দ্যাট হি হোপ হি উড গেট
এইভাবে না করে আমরা এই যে ভার্বটি আছে এটাকে আমরা ইনডাইরেক্ট রিলেশনে রিপোর্টিং ভার্বের জায়গায় বসিয়ে দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি দ্য টিচার সেড মানে কি? দ্য টিচার সেড আই হোপ, আইটাকে দ্য টিচার, তার মানে কি দ্য টিচার হোপড, সেটাই মিন করে। তো সেই জন্য আমরা এই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা এই যদি লেখা থাকে হোপ বা শিওর, বিলিভ, এক্সপেক্ট, রিগ্রেট, থট, এগুলোকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে কি করব? রিপোর্টিং ভার্বের জায়গায় বসিয়ে দেব এবং টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করব। ঠিক এখানে আমরা তাহলে আছে এরকম, দ্য টিচার হোপ দ্যাট এইটাকে যাকে বলা হচ্ছে আমি ধরেছি হি উদ্যান কোন হবে he would get first prize। এবং পরের বাক্যে আমরা যে বের করব said, এখানে লেখা আছে I'm sure, এখানে আমি নিশ্চিত যে, হ্যাঁ, you will be successful, তুমি সফল হবে। তার মানে কি আমি তোমাকে নিশ্চিত করছি, সেটা আমি বলছি। তাহলে এখানে সরাসরি লিখে ফেলবো আমরা he assured, শিওরটা কি হয়ে যাবে? assured হয়ে যাবে। he assured that he would be successful। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী রুলে যাব। আমরা কিছু বাক্যে অনেক সময় দেখি যে তোমার রিপোর্টিং ভার্বটি উচ্চ থাকে, মানে কোনো রিপোর্টিং ভার্ব থাকে না। আর যদি কোনো বাক্যে রিপোর্টিং ভার্ব না থাকে তাহলে আমরা যখন বাক্যটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব তাহলে আমরা কীভাবে করব? আমরা তিনভাবে করতে পারি। যদি অবজেক্ট থাকে বা অবজেক্ট যদি না থাকে তাহলে কীভাবে? এখানে আমি তিনটা উল্লেখ করেছি, আমরা আরো করতে পারবো চাইলে। এখানে লেখা আছে আমরা প্রথম করতে হবে দ্য স্পিকার সেড দ্যাট, কিন্তু কে বলেছে আমরা জানি না। যদি এরকম উজ্জ্বল থাকে মানে রিপোর্টিং ভার্ব না থাকে তো আমরা লিখতে পারি যে এটা আমাদের মনের মতো করে আমরা লিখতে পারি। আমি এখানে তিনটা উদাহরণ দিয়েছি, চাইলে আমি আরেকটা দিয়ে দেবো, অসুবিধা নেই। দ্য স্পিকার সেড দ্যাট, অথবা দ্য রিপোর্টার সেড দ্যাট, অথবা দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু, অথবা দ্য স্পিকার সেড টু দ্য লিসেনার। মানে আমরা সবভাবেই করতে পারবো। তো এখানে আমরা আবারও বলছি, আমরা বেটার যদি কোনো অবজেক্ট থাকে বা যদি আমি চাই যে অবজেক্ট আমি লিখবো, রিপোর্টিং ভার্ব নাই, অবজেক্ট নাই, কিন্তু আমি যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে হবে যে দ্য স্পিকার সেড টু দ্য পারসন স্পোকেন টু। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে একটা বাক্য লিখলাম ইন দ্য ইনভার্টেড কমা যে হি ইজ আ কাইন্ড অ্যান্ড অনেস্ট ম্যান। এটি আমি একটা ইনভার্টেড কমার ভিতরে লিখেছি, কিন্তু এখানে কে বলেছে, কাকে বলেছে এবং রিপোর্টিং ভার্বটা কি সবটাই উজ্জ্বল আছে, কিছু লেখা নেই। তো সেক্ষেত্রে এটা তো ন্যারেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা যে কোনো তিনটা দিয়ে করতে পারবো বা লিসেনার দিয়েও করতে পারবো। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে? দ্য স্পিকার, স্পিকার মিন করছি যে কথাটি বলেছে। দ্য স্পিকার সেড টু দ্য পারসন বা টোল্ড দ্য পারসন, সেড টু দ্য পারসন, সেড টু অথবা টোল্ড, আমি একটু সেড টু অথবা টোল্ড দ্য পারসন স্পোকেন টু দ্যাট the speaker said to অথবা told the person spoken to that, অথবা আমি চাই এখানে লিসেন করে বলবো that he was a kind and honest man। তাহলে আমরা কাছে কি দাঁড়ালো? the speaker said to the person spoken to that he was a kind and honest man। তাহলে আমরা এখন পরবর্তী রুলে যাচ্ছি। আমরা অনেক সময় দেখি আনরিয়েল ইভেন্ট
এরকম কিছু বাক্য থাকে কন্ডিশনালের ক্ষেত্রে, যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার ইউ। তো এখানে আমি শুধু ইফ আই ওয়্যার ইউ এটা নিয়ে আলোচনা করছি। আমি যদি তুমি হতাম, বাংলা যেটাকে বলে আমি যদি তুমি হতাম। তো অনেক সময় এরকম বাক্য লেখা থাকে যে রিপোর্ট স্পিচের ভিতরে যে ইফ আই ওয়্যার ইউ, তাহলে কীভাবে হবে খেয়াল রাখবে। যেমন আমি একটা উদাহরণ আগে বলি, যেমন ইফ আই ওয়্যার ইউ আই উড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। তার মানে কি, আমি চাই তুমি কাজটি করো। বেসিক্যালি সে জোর প্রয়োগ করতে চাচ্ছে যে তুমি কাজটি করো। এই ধরনের বাক্য যদি থাকে তাহলে আমরা ইন্টারপ্রিটেশন করার সময় আমরা স্ট্রাকচারটা ফলো করবো এটা, যে সাবজেক্ট প্লাস অ্যাডভাইসড। যেহেতু আমি তাকে আসলে করাতে চাচ্ছি, মানে উপদেশ দিতে চাচ্ছি তুমি কাজটি করো, তাহলে আমরা করার সময় কী করবো, যে সাবজেক্ট প্লাস অ্যাডভাইসড প্লাস টু প্লাস V1 অফ রিপোর্টেড স্পিচ প্লাস এক্সটেনশন। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার উদাহরণ হচ্ছে ইফ আই ওয়্যার ইউ, হি সেড টু মি ইফ আই ওয়্যার ইউ আই উড গো দেয়ার। আর এই বাক্যটাকে আমরা ইন্টারপ্রিটেশন করার সময় করব হচ্ছে কি, হি অ্যাডভাইস মি, সেড টু পরিবর্তে আমি কি বসাবো, অ্যাডভাইস। কারণ কি বলেছি, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। মানে কি, আমি চাই তুমি সেখানে যাও। তাহলে সেটা হচ্ছে কি, হি অ্যাডভাইস মি টু, আর এখানে V1 অফ রুটিন ভার্ব to go. He advised me to go there. তাহলে এই নিয়মটা আমরা এখানে শিখে ফেললাম। আমরা এই নিয়মে দেখব, যদি কোনো বাক্যে যে ডাইরেক্ট ডিরেকশনে হ্যাড বেটার, উড বি, হ্যাড রাদার এবং উড রাদার, আবার বলছি উড রাদার, উড বি, হ্যাড রাদার, হ্যাড বেটার, যদি এরকম থেকে থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট ডিরেকশনে সেটা কি করব। খেয়াল রাখতে হবে, এই ধরনের কোনো বাক্য যদি থাকে, যদি হ্যাড রাদার, হ্যাড বেটার, উড রাদার, উড বি যদি থাকে, তাহলে এগুলো ইন্টারপ্রিটেশনে কোনো রকম পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, মাদার সেড টু মি ইউ হ্যাড বেটার see a doctor. Mother said to me, you had better see a doctor. এই ধরনের বাক্য আমরা কি করব, আগের মধ্যে থাকবো, মাদার সেড টু মি অথবা টোল্ড মি, যেটা যে কোনো একটা বলতে পারবো, টোল্ড মি দ্যাট, এই ইউটাকে আমি, মি, তাহলে I had better see a doctor. এগুলো হ্যাড বেটার মানে কি মিন করছে, উচিত অর্থ মিন করছে, যে তোমার ডাক্তার দেখানো উচিত। আর এই হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রাদার, উড বি এগুলো থাকলে কোনো রকম পরিবর্তন হবে না, টেন্সের অপরিবর্তিত থাকবে। আমি পরবর্তী রুলে যাওয়ার আগে একটা কথা প্রথমে বলেছি, মানে প্রথম যে ক্লাসটা ছিল সেখানে বলেছি যে সেন্টেন্স ন্যারেশন যে যত ভালো করবে সে প্যাসিভ ন্যারেশনটা তত নিখুঁত হবে এবং কোনো ধরনের ভুল হবে না। আর আজকে আমি যে লেসনগুলো দিচ্ছি, যে টিপসগুলো বা রুলসগুলো আমি আলোচনা করছি, মনে রাখবে এগুলো প্রত্যেকটাই সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসিভ ন্যারেশন দুই জায়গায় প্রযোজ্য। কারণ আমি এইখানে যে এখন যে এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সেন্টেন্স ন্যারেশন এক্সাম্পল দিচ্ছি, মানে সিঙ্গেল আমি এক্সাম্পল সেট করছি। তো খেয়াল রাখতে হবে এগুলোই আবার প্যাসিভ ন্যারেশনে থাকবে, তো তখন আমরা এই রুলসগুলো একইভাবে অ্যাপ্লাই করি। তো আমরা যে পরবর্তী রুলে আসছি, এখানে লেখা আছে ইন কেস অফ অ্যাজ সুন অ্যাজ, নো সুনার ডট দেন, হার্ডলি ডট হোয়েন, scarcely dot when, or if there are two or more past tenses in a single sentence.
মানে বোঝাতে যাচ্ছি যদি একটি বাক্যে রিপোর্টেড স্পিচে যদি এরকম থাকে যে কোনো বাক্য নো সুনার দিয়ে শুরু হয়েছে, আর নো সুনার স্ট্রাকচারটা কিন্তু এটা কিন্তু একটা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। পাস্ট পারফেক্টে কিন্তু 5টি স্ট্রাকচার রয়েছে, এর মধ্যে এটাও একটা। আর আমি ওই ব্যাখ্যায় যাব না। আর স্ট্রাকচারটা হচ্ছে নো সুনার প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2। আমি এখানে শুধু সংক্ষেপে নো সুনার ডট ডট দেন লিখেছি এবং স্কার্সলি ডট ডট হোয়েন বসিয়েছি, এবং স্কার্সলি হার্ডলি ক্ষেত্রে কখনো দেন না বসে হোয়েন বসে। আর সেটা স্ট্রাকচারও একই রকম অলমোস্ট, কিন্তু হোয়েনটা চেঞ্জ হবে যে স্কার্সলি হবে হার্ডলি প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন প্লাস হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2। আরেকটা কথা আমি এখানে লিখেছি if there are 2 or more past tenses in a single sentence, যদি একটা বাক্যে দুটি past tense বা একাধিক past tense থাকে তাহলে কি হবে? তাহলে এই হচ্ছে টোটাল বিষয়। এগুলো থাকলে আসলে ইন্টারন্যাশনালে কি হবে? এক কথা উত্তর, কোন রকম টেন্সের পরিবর্তন ঘটবে না। যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের কোনো স্ট্রাকচারে বাক্য যদি ডাইরেক্ট ন্যারেশন থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে ডাইরেকশন চেঞ্জ করতে হলে কোনো ধরনের টেন্সের পরিবর্তন ঘটবে না। এক্সাম্পল আমি দিচ্ছি এরকম, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। কোরিন সেড নো সুনার হ্যাড আই গন আউট দেন দ্য রেন স্টার্টেড। তাহলে এই বাক্যটা আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে করব তাহলে কি বের হবে? কোরিন সেড দ্যাট নো সুনার হ্যাড, শুধুমাত্র পার্সনের পরিবর্তনটা ঘটবে। No sooner had he gone out than the rain started. তাহলে এটা আমি কি করলাম? টেন্সের কোনো পরিবর্তন এখানে ঘটলো না। ঠিক আবার বলেছে এখানে যদি if there are 2 or more past tenses in a single sentence, সেখানেও টেন্সের পরিবর্তন করবে না। সে আমি একটা এক্সাম্পল লিখি এখানে। আচ্ছা আমি মুখে বলছি, ধর আমি বললাম যে ফাদার সেড কমা কোটেশন আই ওয়েন্ট টু দ্য রিভার অ্যান্ড কট আ বিগ ফিশ। আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, ফাদার সেড I went to the river and caught a big fish. Father said, I went to the river and caught a big fish. তাহলে কি হবে? Father said that he went. Went এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা জানি যে went মানে past simple থেকে past perfect। তো এখানে এটাও past simple, এটাও past simple, caught past simple, কিন্তু দুইটি past simple একটা সিঙ্গেল সেন্টেন্সে, তাহলে কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না। তাই went অপরিবর্তিত থেকে গেছে, মানে past simple থেকে গেছে। He went to the river and caught a big fish. বুঝে গেল? তাহলে আমার বাক্যটা আমরা কি দেখলাম? কোন রকম পরিবর্তন ঘটলো না। আমরা আজকে যেই কয়টা রুলস শিখেছি, আমি আগে বলেছি এগুলো আমরা সেন্টেন্স ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন দুই জায়গায় ব্যবহার করব। খেয়াল রাখবে প্যাসেজ ন্যারেশনের তেমন কোনো বিষয় নেই, ছোট্ট 2-3টা রুল আছে, সেটা আমি সব শেষে বুঝিয়ে দিব। এবং তোমরা এই সকল রুল যা আমি শিখিয়েছি এতক্ষণ ধরে বা এর আগের ক্লাসে সবগুলোই তোমরা প্যাসেজ ন্যারেশনে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।